হ্যালো, ওয়েলকাম টু থার্সডে নাইট পডকাস্ট। আমি হাসিবুল ইসলাম আছি আপনাদের সাথে। আমার সাথে আছে আশিক আফনাফ। সে মূলত একজন ডিজাইনার। সে আমাদের আজকে বলবে ডিজাইনের গুরুত্ব সম্পর্কে, বিশেষ করে মাশরুম চাষে বা মাশরুম ব্যবসায় ডিজাইনের গুরুত্ব সম্পর্কে সে আমাদের বলবে। আর আমি আপনাদের বলবো আমাদের যে অতি পরিচিত সমস্যা, মোল্ডের সমস্যা চাষের ক্ষেত্রে, সেটা নিয়ে। তো আমি শুরু করতে বলছি আশিক আপনাকে। মিস্টার হাসিবুল ইসলাম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আসলে আমরা জানি যে মাশরুম এটা শুধুমাত্র একটা নামই নয়, বরং আমার মনে হয় যে মাশরুম হচ্ছে একটা স্টোরি। এটা এমন একটা স্টোরি যা মানুষ মানে এটা কখনো হাইলাইটে আসে না, বা মানুষের চাষের পিছনে একজন মাশরুম চাষি যখন মাশরুম উৎপাদন করেন অথবা যখন হচ্ছে মাশরুম নিয়ে সে কাজ করেন, তার সেই মানে তার পিছনের যে গল্পটা, সেটা আসলে দেখা যায় যে কখনো ওভাবে হাইলাইট করা হয় না, বা সেটা আসলে অনেক মানে আড়ালেই পড়ে থাকে আর হ্যাঁ কি হ্যাঁ আড়ালেই অনেকাংশে। পড়ে থাকে বিষয়টা। তো এখন আমরা যদি মাশরুম কিন্তু একটা ইন্ডাস্ট্রি, আর প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্যই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। হ্যাঁ, এটা আসলে মুখ্য একটা ভূমিকা পালন করে আর কি। মানে আমি কি করছি, কি বলছি বা আমার উদ্দেশ্যটা কি, সেটা অনেকাংশে ডিপেন্ড করে হচ্ছে আমার ভিজুয়ালাইজেশন কেমন, আমার ব্যাকগ্রাউন্ড স্কোর কেমন। ইচ অ্যান্ড এভরিথিং আসলে ডিজিটালি আমাদের রিপ্রেজেন্ট করে। এটা শুধু ডিজিটালি যে এমন তেমনও না। আমার মনে হয় যে লোকাল মার্কেট যেটা বলা বলা হয়, সেখানেও আসলে ডিজাইনের একটা বড় ভূমিকা আছে, আমি মনে করি আর কি এটা। তো এটা নিয়ে কি মানে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট বা বর্তমানে আমাদের যারা কাজ করছে মাশরুম সেক্টর নিয়ে, তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে কিনা? মাশরুম সেক্টরে আসলে আমরা যদি দেখি যে আজ লাইক ইন দিস এরা এভরিথিং ইজ নাও ডিজিটাল। তো সেক্ষেত্রে আমরা আসলে আমাদের ডিজিটাল প্রেজেন্স যত বাড়াইতে পারবো, তত আমাদের জন্য সেটা হচ্ছে লাভজনক বা সুবিধাজনক। যেভাবে আমরা বলি দেখি এই বিষয়টাকে, ডিজিটাল ওয়ার্ল্ডে আসলে ভিজুয়াল স্টোরি টেলিং ইজ মোর ইম্পর্টেন্ট, অ্যান্ড আমরা সেটা আসলে করতে পারি একমাত্র লাইক ভিজুয়াল গ্রাফিক্স এর মাধ্যমে। বা আমরা যদি বলি যে একজন ভিজুয়াল ডিজাইনার যেভাবে গল্প বলেন আর কি, বা গ্রাফিক্স ডিজাইনার যেভাবে একটা লাইক কনসেপ্টকে কিভাবে একটা সংজ্ঞায়, স্ট্রাকচার দেওয়া যায়। হ্যাঁ একটা স্ট্রাকচার দিবে, সে এই জিনিসটাকে কিভাবে মানুষের কাছে সহজবোধ্য করবে, বা সহজে যাতে একজন মানুষ বুঝতে পারে যে না এই জিনিসটা এরকম বা এটা এরকম। মানে মোট কথা সেইংটাকে হচ্ছে প্রেজেন্ট করাটা গুরুত্বপূর্ণ আর কি আপনার মতে। ইয়েস ইয়েস। লাইক আমরা যদি দেখি যে একজন মাশরুম চাষি যদি মেইন স্ট্রিমে আসতে চান বর্তমান যুগে, তাকে মূলত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে আসতেই হবে। এনি হাউ ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। অ্যান্ড যদি আমি বলি যে যদি আমরা এটাকে ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে চাই, সেক্ষেত্রেও আমাদের ভিজুয়ালস লাগবে। তো ভিজুয়ালস হতে পারে লাইক ভিডিও, রিলস, বর্তমানে যেগুলো আর কি মেইন স্ট্রিমে আছে, রিলস, হুম। শর্টস। আর সবচেয়ে মূল কথা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কোম্পানিকে দেখে থাকবো, তারা হচ্ছে তাদের ব্র্যান্ডস এবং তাদের যে লাইক সার্ভিসেস, অথবা তারা লাইক হোয়াট দে ডু, অথবা হোয়াট দে সেল, তারা এগুলা হাইলাইট করে লাইক ক্রিয়েটিভ ভিজুয়ালস এর মাধ্যমে। আমি এখানে বলবো যে কৃষকের গল্প যদি সারা বর্তমান যুগে যদি সারা বিশ্বকে আমরা জানাতে চাই, অথবা কোনো মানুষের ওয়ার্কস, ইনার সেলফকে যদি আমরা হ্যাঁ টাচ করতে চাই আর কি। ইনার সেলফকে যদি আমরা টাচ করতে চাই, তাহলে আমাদের হচ্ছে এই বিষয়ে আসতেই হবে আসলে। এটার কোনো বিকল্প নাই এই যুগে এসে। এইটা আসলে ফান্ডামেন্টাল একটা পয়েন্ট আর কি। আমাদের ডিজিটাল রিপ্রেজেন্টেশন, এটা এখন বর্তমান টাইমে এসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আলাপে যে পয়েন্টগুলো উঠে আসছে, সেটা হচ্ছে আমাদের প্রথমত এটা বাধ্যতামূলক সবার জন্য। ইয়েস ইয়েস। যদি আপনারা বা আমরা আসলে আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু প্রোভাইড করতে চাই বা একটা স্ট্রং ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করতে চাই,
তো সেইখান থেকে এটা আসলে অনেকাংশে বাধ্যতামূলক। আর পরবর্তীতে যে বিষয়টা, মোট কথা হচ্ছে স্টোরি টেলিং আরকি। মানে আমাদের যে গল্পটা এইটাকে এনিহাউ মানুষকে টাচ করার ওয়েতে বা সেইভাবে আমাদের নিজেদের রিপ্রেজেন্ট করা, এইটা আসলে একজন দক্ষ কারিগরই পারে। কারিগর বলতে আসলে একজন ডিজাইনার বা একজন ভিডিও এডিটর, একজন এই মোশন গ্রাফিক্স হ্যান ত্যান, মানে অনেক কিছু আছে আর কি। আমরা চাইলে পোস্টের মাধ্যমেও এইগুলাকে আরো ক্রিয়েটিভ ওয়েতে আমরা বলে সেটাকে সামনে নিয়ে আসতে পারি। তো গেল আর কি এই বিষয়টা। তো আরেকটা যে মেইন সমস্যা আমাদের, এটা তো বাজারের সমস্যা গেল। আমাদের বড় একটা ল্যাগিংস আছে হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে। এখন উৎপাদনের ক্ষেত্রে আসলে আমাদের প্রতিবন্ধকতা যে বিষয়গুলো, সেটার ভিতর অন্যতম হচ্ছে আমাদের এই মোল্ডের সমস্যা। সেটা গ্রিন মোল্ড, কবওয়েব বা আরো নানান ধরনের যে মোল্ডগুলো আছে, বিশেষভাবে আহ, যেটাকে হাইলাইট করা সেটা হচ্ছে গ্রিন মোল্ড। এইটা আসলে, এটা নিয়ে বলতে গেলে অনেক বলার আছে। পাশাপাশি রিসেন্টলি বাংলাদেশে অনেক স্টাডি হচ্ছে এটার উপর। ইভেন বাংলাদেশে না, শুধু ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে স্টাডি হচ্ছে। এইটাকে আসলে আমরা পুরোপুরি তো বাদ দিতে পারবো না বা দেওয়া সম্ভব না, কারণ আমাদের যে সারফেস এরিয়া বা আমাদের ওভারঅল যে লিভিং ওয়ার্ল্ড, এইখানে আসলে কোটি কোটি স্পোর ছড়ায় আছে বিভিন্ন মোল্ডের, বিভিন্ন মাশরুমের। তো এটাকে আমরা মিনিমাইজ করতে পারি বা মডারেট করতে পারি নানাভাবে। সেটা হচ্ছে মেইনলি এই মোল্ডের যে সমস্যা বা যে কোনো আনওয়ান্টেড থিংস আসলে কিভাবে আসে আমাদের কাল্টিভেশনে বা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, এটা আসলে তিনটা ওয়েতে হইতে পারে। একটা হচ্ছে আপনার স্টেরিলাইজেশন যে মেথডটা, এটা যদি প্রপার না হয় তাহলে বলা যায় যে এখানে একটা আনওয়ান্টেড গেস্ট আপনি পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইনোকুলেশন যে টাইম, সেটার সময় হতে পারে বিভিন্নভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের অক্সিজেন এক্সচেঞ্জের জন্য যে ফিল্টারটা ইউজ করা হয় বা এয়ার এক্সচেঞ্জের জন্য যে ফিল্টারটা ইউজ করা হয়, এটার মাধ্যমে হইতে পারে আর কি। এখন এইখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যত হায়ার নিউট্রিশনাল মিডিয়াতে সুইচ করব, আমাদের আসলে স্টেরিলাইজেশন সিস্টেমটাকে তত প্রপার হইতে হবে। না হলে আসলে আমরা দেখা যাবে যে আমরা কাজ করছি একটা মাশরুম নিয়ে, সেখানে আসলে আনওয়ান্টেড একটা গেস্ট চলেই আসবে। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টেরিলাইজেশন, এটাকে প্রপার হইতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ইনোকুলেশন যে টাইম, সেখানে আমাদের বিভিন্ন অ্যাসেপটিক টেকনিক, যেমন হাত স্যানিটাইজ করা থেকে শুরু করে গ্লাভস ইউজ করা। আমাদের যে আম, হাত, সেইখানে আসলে বিভিন্ন ডেড স্কিন থাকে আর কি। এইগুলা খুবই মাইক্রো পার্টিকেল। এইগুলা আমরা দেখা যাচ্ছে যে আমাদের অসাবধানতা বশত হয়তো বা আমাদের মিডিয়াতে কোনোভাবে পড়ে গেলে সেটা আমাদের একটা বড় কিকব্যাক দিতে পারে। তো এই জিনিসগুলোকে খেয়াল করা, পাশাপাশি নিজের শরীরকে যত দূর সম্ভব এটা থেকে, মানে আমাদের মিডিয়া থেকে দূরে রাখা। আর আরেকটা গুড প্র্যাকটিস হচ্ছে একটা লেমিনার ফ্লো সামনে কাজ করা। এটা হইলে দেখা যায় যে আপনি মোটামুটি 80% বা 90% রিস্ককে মিনিমাইজ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এয়ার এক্সচেঞ্জের জন্য যে ফিল্টারিং, এইটার ক্ষেত্রে আসলে বলার আছে অনেক কিছু। এইটা আমাদের মাইসেলিয়ামকে রান করার জন্য 0.22 যে ফিল্টার, এইটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড আর কি। তো আমাদের ক্ষেত্রে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, সেখানে আসলে এরকম গ্রোয়িং ব্যাগ পাওয়া বা এরকম ফিল্টারিং সহ পলি পাওয়া বা জার পাওয়া, এটা আসলে একটা কষ্টসাধ্য ব্যাপার বা অনেকাংশে নাই বললে চলে আর কি। তো সেইখান থেকে আমরা অনেকে তুলার দিকে চুইস করি বা অন্যান্য যে ওয়েতে কাগজ দিয়ে ঢেকে হ্যানত্যান। এইগুলো আসলে প্রপার না। এইগুলাতে আপনি আশা করবেন যে না, 80% মতো বা 70% মতো যদি আমার সাকসেস রেট থাকে তাহলে ঠিক আছে আর কি।
তো সেই ক্ষেত্রে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হচ্ছে আমাদের যে রেগুলার তোলা, এইটা থেকে সুইচ করে আমরা যেটাকে বলা হয় নন অ্যাবসর্বেন্ট কটন, যেটা আসলে পানি শোষণ করে না, সেটাতে সুইচ করতে পারি আমরা। পাশাপাশি পলিফিল বা পলিস্টার ফাইবার যেটাকে বলে, সেটার দিকেও আমরা সুইচ করতে পারি। এই দুইটার সাকসেস রেট মোটামুটি আমাদের নর্মাল ফাইবারের চেয়ে বেটার আমরা বলতে পারি। আর পাশাপাশি মেইনলি অ্যাসেপটিক টেকনিক আর স্টেরিলাইজেশন, এই দুইটা আসলে নন নেগোশিয়েবল, এটার সাথে আসলে কোনোভাবে নেগোশিয়েট করা উচিত না। আর একটা সায়েন্স হচ্ছে এরকম যে আপনি যত হায়ার নিউট্রিশনাল ভ্যালু প্রোভাইড করবেন আপনার সাবস্ট্রেটে, তত আপনার অ্যাসেপটিক টেকনিক থেকে শুরু করে আপনার স্টেরিলাইজেশন টেকনিক, এই জিনিসগুলোকে আপডেট করতে হবে, বা এই জিনিসগুলোর সাথে আপনি আর নেগোশিয়েট করতে পারবেন না। তো সেইখান থেকে আসলে এই জিনিসগুলোই করলে আপনি মোটামুটি 95% মতো সাকসেস রেট পাওয়ার আশা করতে পারেন। এইটা গেল হচ্ছে মেইন কোর ফান্ডামেন্টাল। এখানে আসলে আরো অনেক কিছু বলার আছে, এগুলো আমরা ধাপে ধাপে বলতে চাই, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাদের করতে পারেন, আমরা সেটা নিয়ে যথেষ্ট বলার চেষ্টা করব আমাদের জায়গা থেকে। আর আজকের পডকাস্টটা আসলে অনেকাংশে অনিয়মিতই হয়ে গেছে, সেটার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা আসলে এখানেই শেষ করতে চাচ্ছি, যেহেতু লাস্ট টাইম, পাশাপাশি আসলে আজকে আমাদের তেমন প্রিপারেশন নাই। তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন আশা করছি। আর আপনাদের সাথে দেখা হবে আশা করছি, আমরা নিয়মিতই দেখা করতে পারবো। আপনাদের প্রশ্নগুলো শুনতে চাই, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। অথবা আপনাদের যদি মনে হয় যে কোনো প্রশ্ন আপনি কোনো এই সেক্টরে যারা আছেন তাদের কাছ থেকে শুনতে চান, বা আপনাদের পছন্দের যদি কোনো মানুষ থাকে যাকে চান এই শোতে দেখতে, আপনার প্রশ্নগুলোর উত্তর দেবে সে, বা আমাদের সাথে কথা বলবে, সেরকম কাউকে আপনারা সাজেস্ট করতে পারেন চাইলে। আমরা তাদের আনার চেষ্টা করব। আমাদের জন্য ভালোবাসা রাখবেন। সুস্থ থাকবেন সবাই। তাজরিনের পডকাস্টের সাথেই থাকবেন। ধন্যবাদ।